জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় কেমিস্ট্রি, স্নাতক সম্মান, কোর্স কোড 23, 28, 13। কোর্সের নাম এগ্রিকালচারাল কেমিস্ট্রি, লেকচার নম্বর 15। লেকচারের শিরোনাম সার শিল্প, ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি। আমি মোহাম্মদ সজীব মিয়া, প্রভাষক, তেজগাঁও কলেজ, ঢাকা। অ্যামোনিয়াম সালফেট। আমরা পূর্ববর্তী লেকচারে, 14তম লেকচারে ফার্টিলাইজার ইন্ডাস্ট্রির ক্লাস অ্যামোনিয়া উৎপাদন পর্যন্ত করেছিলাম। এখন বাকি কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেনটা হলো অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট একটি নাইট্রোজেন গঠিত সার। এতে 21% নাইট্রোজেন থাকে। এর রাসায়নিক সংকেত হচ্ছে এটি অ্যামোনিয়াম সালফেট। ওকে, অ্যামোনিয়াম সালফেট হলো সংশ্লেষিত অ্যামোনিয়া এবং সালফিউরিক অ্যাসিড থেকে অ্যামোনিয়াম সালফেটটাকে তৈরি করা হয়। অ্যামোনিয়া এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট তৈরি হয়। আমরা এটা হলো ফ্লোচার্ট, ঠিক আছে। সো আমরা যদি খেয়াল করি এই ফ্লোচার্টের মধ্যে, তো প্রথমে যে বিষয়টি ঘটে হচ্ছে 4 থেকে 7% সালফিউরিক অ্যাসিড দ্রবণ অ্যামোনিয়া সালফেট উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। কারণ অ্যাসিড ঘনত্ব বৃদ্ধি পেলে স্ফটিকের আকার কমে আসে, অথচ ব্যবসার প্রয়োজন হচ্ছে মোটা দানা, ঠিক আছে। সো গ্যাসীয় অ্যামোনিয়াকে সম্পৃক্ত করে গাড়ির মধ্যে চালনা করা হয়। গ্যাসীয় অ্যামোনিয়াকে সম্পৃক্ত গাড়ির মধ্যে চালনা করা হয় এবং তা প্রশমন তাপ দ্বারা স্ফুটনাঙ্ক স্থির রাখা হয়। সম্পৃক্তকারী থেকে উত্ক্ষেপিত বাষ্প তো অ্যামোনিয়া শোষকের মধ্যে দিয়ে 77.7% সালফিউরিক অ্যাসিডের বিপরীতে প্রবাহিত হয়ে পাঠিয়ে দ্রুত করা হয় এবং সম্পৃক্তকরণের মাধ্যমে থেতানোকারীতে আনা হয় সম্পৃক্তকারী থেকে। তো সেখান থেকে দ্রবণকে পুনরায় সম্পৃক্ত করাতে ফেরত পাঠানো হয়। এখানে স্ফটিক গঠিত হয়। স্ফটিককে সেন্ট্রিফিউজ করে ঘূর্ণায়মান ড্রায়ারে শুকানো হয় এবং আমরা শুকালে অ্যামোনিয়াম সালফেট হচ্ছে পাই, ঠিক আছে। সো আমরা এইটাই হলো অ্যামোনিয়াম সালফেটের হচ্ছে ফ্লোচার্ট থেকে আমরা দেখলাম। জিপসাম থেকে আমরা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট পেতে পারি। তো জিপসাম থেকে যদি অ্যামোনিয়াম সালফেট আমরা খেয়াল করি, আমরা এক্ষেত্রে দেখব যে সূক্ষ্মভাবে ঘূর্ণীকৃত ক্যালসিয়াম সালফেটকে দ্বিগুণ ওজনের পানির সাথে নাড়ানোর মাধ্যমে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে চালনা করা হয়। এক্ষেত্রে হচ্ছে অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে অ্যামোনিয়াম কার্বনেট তৈরি করে। আর অ্যামোনিয়াম কার্বনেট ক্যালসিয়াম সালফেটের সাথে জিপসাম থেকে প্রাপ্ত ক্যালসিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট তৈরি করে। তো আমরা এই প্রাপ্ত ক্যালসিয়াম যে তাকে গ্লেজ হিসেবে সিমেন্ট উৎপাদনে ব্যবহার করা হয়, বাই প্রোডাক্ট হিসেবে ক্যালসিয়াম কার্বনেট যেটা পাওয়া হয়। আমরা এই ফ্লোচার্ট থেকে লক্ষ্য যদি করি তাহলে আমরা পারবো যে একটি অ্যালুমিনিয়ামের বলয়যুক্ত স্তম্ভ আছে। যে অ্যালুমিনিয়ামের বলয়যুক্ত স্তম্ভ, এর উপরে নিচের দিক থেকে এভাবে নিচের দিক থেকে অ্যামোনিয়া জলীয় দ্রবণ চালনা করা হয়। একই সময় নিচের দিক থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করা হয়। অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত হয়ে অ্যামোনিয়াম কার্বনেট তৈরি হয়। উৎপন্ন অ্যামোনিয়াম কার্বনেট দ্রবণকে বড় ট্যাঙ্কে পাঠানো হয়
এখানে প্রয়োজনীয় জিপসাম, ক্যালসিয়াম সালফেট মানে জিপসাম যুক্ত করা হয়। জিপসামের সাথে বিক্রিয়া করে হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট ও ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে। সো পরিশ্রাবণের মাধ্যমে এই পরিশ্রুত অ্যামোনিয়াম সালফেটকে এখানে নিয়ে আসা হয় এবং যে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয় তাকে এখান থেকে পৃথক করা হয়। সব অ্যামোনিয়াম সালফেট দ্রবণকে পরিশ্রুত থেকে ফিল্টার থেকে ভ্যাকুয়াম বাষ্পকারকের সাহায্যে হচ্ছে গাঢ় দ্রবণে পরিণত করা হয়। আর ঠিক আছে, পানি এই ক্ষেত্রে বাষ্পীভূত হয়, বাষ্পীভূত পানি। আহ, এই অ্যামোনিয়াম সালফেটের গ্যালাস ও দ্রবণ গাঢ় দ্রবণ থেকে অ্যামোনিয়াম সালফেটের গ্যালাস এবং দ্রবণ তৈরি হয়। অ্যামোনিয়ামের গ্যালাসকে তারপর হচ্ছে পরিশ্রাবণ করা হয়। পরিশ্রাবণ করে এদেরকে গ্যালাসগুলোকে আলাদা করা হয় এবং শুষ্ক অ্যামোনিয়াম সালফেট হিসেবে পৃথক করা হয়। এটাই হলো জিপসাম থেকে অ্যালুমিনিয়াম সালফেট তৈরির প্রসার বর্ণনা। আমরা অ্যালুমিনিয়াম সালফেটকে সার হিসেবে ব্যবহার করতে পারি। সো অ্যালুমিনিয়াম সালফেটের ধর্ম হলো অ্যালুমিনিয়াম সালফেট সাদা দানাদার পদার্থ। অ্যামোনিয়াম সালফেটে 21% নাইট্রোজেন এবং 24% সালফার থাকে। এটি পানিতে অত্যন্ত দ্রবণীয়। অ্যামোনিয়াম সালফেট পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে। অ্যামোনিয়াম সালফেট পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং শক্তিশালী অ্যাসিড সালফিউরিক অ্যাসিড তৈরি করে। আর অ্যামোনিয়াম অ্যাসিড হচ্ছে একটি দুর্বল ক্ষার। ওকে, তো অ্যামোনিয়াম সালফেট ও ইউরিয়া অ্যামোনিয়াম সালফেট হতে অধিক ভালো সার। কেন? আমরা একেবারে মৌলিক আমরা জানি যে নাইট্রোজেন গঠিত সার হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, ইউরিয়া। এর মধ্যে ইউরিয়াতে নাইট্রোজেন পাওয়া যায় 46% নাইট্রোজেন থাকে। আর অ্যামোনিয়াতে নাইট্রোজেন অ্যামোনিয়াম সালফেটে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 21%, অনেক অনেক বেশি। যেটা উদ্ভিদের জন্য প্রয়োজন নাইট্রোজেন, এটা আমরা এখানে অনেক বেশি পাচ্ছি ইউরিয়াতে। ইউরিয়া ব্যবহারে জমি ক্ষারীয় বা অম্লীয় হয় না, কিন্তু অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করে যে পানির সাথে বিক্রিয়া করে আমরা দেখলাম যে শক্তিশালী অম্ল সালফিউরিক অ্যাসিড তৈরি করে। সো মাটিকে হচ্ছে অম্লীয় করে ফেলে, ফলে ফসল উৎপাদন হচ্ছে হ্রাস পায়। ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে এবং ব্যবহারের ফলে জমি অম্লীয় বা ক্ষারীয় না হয়, তাই আমরা অ্যামোনিয়াম সালফেট করতে অধিক ভালো সার হচ্ছে ইউরিয়া হিসেবে আমরা বলতে পারি। আমরা পরবর্তী সার হিসেবে অ্যামোনিয়াম নাইট্রেট সম্পর্কে জানবো, এর শিল্প উৎপাদন সম্পর্কে আমরা জানবো। অ্যামোনিয়া থেকে উৎপন্ন নাইট্রিক অ্যাসিডকে অ্যামোনিয়া দ্বারা প্রশমিত করে আমরা অ্যামোনিয়াম নাইট্রেট প্রস্তুত করতে পারি। অ্যামোনিয়া প্লাস নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি হয়। এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে ডেল্টা এইচ মাইনাস 86 ক্যালোজুল। ঠিক আছে, তো আমরা অ্যামোনিয়া নাইট্রেটের শিল্প উৎপাদনের প্রবাহ চিত্র খেয়াল করছি। তো এইখানে যে ঘটনাটা হয়, অ্যামোনিয়ার বাষ্পকে আমরা অ্যামোনিয়ার আর এই বাষ্পকে 60% নাইট্রিক অ্যাসিডের সাথে হচ্ছে একটি মৌচাবিহীন ইস্পাতের তরল ফেজ রিয়েক্টরের মধ্যে হচ্ছে বিক্রিয়া করানো হয়, নাড়ানো হয় এবং বিক্রিয়ার তাপে পানি ফুটতে থাকে। শেষে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে 75% লবণ পাওয়া যায়। 75% লবণ পাওয়া যায়। এই লবণকে পাম্প করে ভ্যাকুয়াম ইভাপোরেটরে নেওয়া হয়। এখান থেকে হচ্ছে 90%, অতঃপর ভ্যাকুয়ামটা থেকে তপ্ত তরলকে একটি পিলেটিং টাওয়ারে নেওয়া হয়। এই পিলেটিং টাওয়ারের উপর থেকে স্প্রে করা হয় এবং নিচ থেকে হচ্ছে আর্দ্র বায়ু যোগ করা হয়, আর্দ্র বায়ু যোগ করা হয়। বায়ু আর্দ্র বায়ু থেকে বের হয়। তো বায়ু যোগ করে আর্দ্র বায়ু থেকে বের হয়, তখন কঠিন গোল ড্রিলকে চালনির সাহায্যে চেলে নিতে হয়। তারপর স্টিম তাপিত কনভয়ের মধ্যে কাদামাটির দ্বারা
কোটিং দ্বারা পূর্বে শুষ্ক করা হয়। কোটিং ড্রাম থেকে অ্যামোনিয়াম দানাদার পাওয়া যায়, যে কাদামাটি দিয়ে কোটিং ড্রাম করা হয়, এখান থেকে দানাদার অ্যামোনিয়াম পাওয়া যায়। তারপরে গুঁড়া ও বড় সাইজের দ্রব্যকে পুনরায় দ্রবীভূত করা হয় এবং পুনর্চক্রের মাধ্যমে প্রশমন রিয়েক্টরে হচ্ছে পুনর্চক্রের মাধ্যমে প্রশমন রিয়েক্টরে আবার প্রেরণ করা হয়। এই হলো অ্যামোনিয়াম নাইট্রেটের শিল্প উৎপাদনের চিত্র। আমরা অ্যামোনিয়াম নাইট্রেটের ধর্ম যদি খেয়াল করি, অ্যামোনিয়াম নাইট্রেটের গলনাঙ্ক হচ্ছে 170°C। সার হিসেবে এতে নাইট্রোজেন 33% নাইট্রোজেন থাকে। সো এটা অ্যামোনিয়াম সালফেটের থেকে একটু বেশি নাইট্রোজেন কন্টেনিং হিসেবে গ্রাম পার 100 গ্রাম পানিতে দ্রাবক হচ্ছে 118 গ্রাম 18। আমরা অ্যামোনিয়াম নাইট্রেট প্রচণ্ড বিস্ফোরণ সহকারে বিস্ফোরিত হয়ে নাইট্রোজেন উৎপন্ন করে। অ্যামোনিয়াম নাইট্রেট থেকে আমরা নাইট্রোজেন প্লাস অ্যামোনিয়াম প্লাস অক্সিজেন উৎপন্ন হয়। এটা হচ্ছে প্রচণ্ড বিস্ফোরণ সহকারে সম্মিলিত বিক্রিয়া। সো এটা একটু এক্সপ্লোরেটরি ম্যাটেরিয়াল, এটা একটু রিস্ক রয়েছে। বিভিন্ন দেশে বিভিন্ন গুদামে দুর্ঘটনাও ঘটে। অ্যামোনিয়াম নাইট্রেটের ব্যবহার, অ্যামোনিয়াম নাইট্রেটে 33% নাইট্রোজেন থাকে, এটি সার হিসেবে ব্যবহৃত হয়। তবে এটি অ্যামোনাল বা অ্যালুমিনিয়াম পাউডার প্লাস অ্যামোনিয়াম নাইট্রেট বা অ্যামোটোল বা ট্রাইনাইট্রোটোলিন প্লাস অ্যামোনিয়াম প্রভৃতি বিস্ফোরক দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়। আমি আগে বলছিলাম যে এটা এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল, এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল তৈরির কাজে এটি ব্যবহার করা হয়। এটি বিভিন্ন রাসায়নিক দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়। আমরা সার হিসেবে ফসফরাস যৌগের কিছু সার আমরা করব। সার হিসেবে ফসফেট লবণ, বিশেষ করে প্রাইমারি ক্যালসিয়াম ফসফেট লবণের সাথে ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সিলিকেট অথবা ক্যালসিয়াম নাইট্রেটের প্রভৃতি মিশ্রণ ব্যবহৃত হয়। নিম্নলিখিত বাণিজ্যিক ফসফেটের সার পাওয়া যায়। আমরা 1 নম্বর পাই ক্যালসিয়াম সুপার ফসফেট, ট্রিপল সুপার ফসফেট বা টিএসপি, ফসফেটিক স্ল্যাট, তারপর হচ্ছে ক্যালসিয়াম সুপার ফসফেট নাইট্রেট এবং ডাইঅ্যামোনিয়াম ফসফেট বা ড্যাপ। এগুলো হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ ফসফরাস সমৃদ্ধ কিছু সারের উদাহরণ। আমরা ক্যালসিয়াম সুপার ফসফেট হলো যে মনো ক্যালসিয়াম ফসফেট মনোহাইড্রেট, মনো ক্যালসিয়াম ফসফেট মনোহাইড্রেট একটা পানি ও জিপসাম, জিপসামের মিশ্রণ। এটা জিপসামের সঙ্গে হচ্ছে ক্যালসিয়াম সালফেট ইনটু 2 মোল ওয়াটার। তো এই সারে 16 থেকে 20% হচ্ছে ফসফরাস পেন্টাঅক্সাইড বর্তমান হচ্ছে থাকে। আমরা ট্রিপল সুপার ফসফেট সংক্ষেপে টিএসপি বলা হয়। টিএসপি হলো মনো ক্যালসিয়াম ফসফেট। মনো ক্যালসিয়াম সংক্ষেপ সাধারণ ফসফেটের তুলনায় এর মধ্যে 3 গুণ পরিমাণে মনো ক্যালসিয়াম ফসফেট হচ্ছে ফসফরাস পেন্টাঅক্সাইড যৌগরূপে থাকে, তাই একে ট্রিপল সুপার ফসফেট বলা হয়। এর আরও একটি সুবিধা হলো এটি অদ্রবণীয় জিপসাম, এর মধ্যে অদ্রবণীয় জিপসাম থাকে না, তাই ট্রিপল সুপার ফসফেট মাটির কোনো ক্ষতি করে না। এর মধ্যে প্রায় 42 থেকে 46% ফসফরাস পেন্টাঅক্সাইড বর্তমান থাকে। ফসফেটিক স্ন্যাপ, এটি হলো ডাইক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রণ। উভয় পদার্থ পানিতে অদ্রবণীয়, কিন্তু মাটিতে মিশ্রিত অবস্থায় তারা বিয়োজিত হয়ে অর্থোফসফরিক অ্যাসিড তৈরি করে থাকে। স্টিল ইস্পাত শিল্পে ধাতু মৌল রূপে ফসফেটিক স্নগ পাওয়া যায়। এর মধ্যে আমরা ক্যালসিয়াম সুপার ফসফেট নাইট্রেট, যেটা এখানে ক্যালসিয়াম সুপার ফসফেট হলো ও ক্যালসিয়াম নাইট্রেটের মিশ্রণ। ক্যালসিয়াম সুপার ফসফেট ও ক্যালসিয়াম নাইট্রেটের মিশ্রণ থাকে। তো আমরা এটা হলো সংকেত ক্যালসিয়াম সুপার ফসফেট এবং ক্যালসিয়াম নাইট্রেট দুই গুণ।
তো ফসফরাইট খনিজ পদার্থ ও নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ার মাধ্যমে প্রাইমারি ক্যালসিয়াম ফসফেট ও ক্যালসিয়াম নাইট্রেটের মিশ্রণ প্রস্তুত করা হয়, পরে গুঁড়া করে বানানো করা হয়। ক্যালসিয়াম ফসফেট নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করে ক্যালসিয়াম সুপার ফসফেট তৈরি হয় এবং ক্যালসিয়াম নাইট্রেট তৈরি হয়। আমরা ডাই অ্যামোনিয়াম ফসফেট ট্যাপ প্রথমে ফসফরাইট খনিজ বা রক ফসফেটকে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত করা হয়। 4 ঘন্টার মধ্যে দানাদার জিপসাম প্রস্তুত করা হয়। তখন ফিল্টার করে প্রাপ্ত অর্থ ফসফরিক অ্যাসিডকে ক্ষারও করা হয়। অর্থ ফসফরিক অ্যাসিডকে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া ঘটে হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট তৈরি হয়। এটা হলো সেই বিক্রিয়া, ডাই অ্যামোনিয়াম ফসফেট তৈরির বিক্রিয়া। আমরা সুপার ফসফেট উৎপাদন। আমরা সুপার ফসফেট এর মূলনীতি হলো ফসফেট শিলা ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের ক্রিয়ার ফলে হচ্ছে সুপার ফসফেট উৎপন্ন হয়। ফসফেট শিলা হিসেবে ক্লোরোঅ্যাপাটাইটের সংকেত এটি ব্যবহৃত হয়। নিম্নলিখিত বিক্রিয়া ঘটে। ক্লোরোঅ্যাপাটাইট এবং 7 সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে আমার তৈরি হচ্ছে সুপার ফসফেট তৈরি হলো। এখানে পাশে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হলো। এই হাইড্রোক্লোরিক আবার কিছু পার্শ্ব বিক্রিয়া করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড সিলিকার সাথে কাছে তৈরির জন্য সিলিকন ডাইঅক্সাইডের সাথে সিলিকন ফ্লোরাইড তৈরি করে এবং পানি তৈরি করে। সিলিকন ফ্লোরাইডকে পানিতে বিশ্লেষিত করে হাইড্রোসিলিকেট উৎপন্ন হয় তো বিক্রিয়া, অর্থাৎ এর মাধ্যমে এটা ডাইসোডিয়াম সিলিকন হেক্সা ফ্লোরাইড যৌগে কনভার্ট হয় সোডিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে। আমরা যদি সুপার ফসফেট শিল্প উৎপাদনে খেয়াল করি, তাহলে সুপার ফসফেট তৈরি করার জন্য হচ্ছে আমার কাঁচামাল প্রয়োজন। ফসফেট শিলা, পানি, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড এবং সিলিকন ডাইঅক্সাইডকে হচ্ছে আমার কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। প্রবাহ চিত্র প্রচার হলো এই সুপার ফসফেট তৈরি করার জন্য আমার ফসফেট শিলা প্রয়োজন হয়। এটাকে ক্র্যাশারের মধ্যে নেওয়া হয়। ক্র্যাশারের মধ্যে নিয়ে ভাঙা হয়, গুঁড়া করা হয়। তারপর ব্যাঙ্গে 100 মেসের জন্য করা হয়। তো অতঃপর একে 60% সালফিউরিক অ্যাসিড সহ একটি বিরামহীন ব্লেন্ডারের মধ্যে ট্রান্সফার করা হয়। এখানে সক্রিয়ভাবে ঢেলে দেওয়া হয় আর কি। পাত্রটি একটি হুড দ্বারা ঢাকা থাকে যাতে সিলিকন টেট্রাক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড সংগ্রহ করা হয়। সিলিকন টেট্রাক্লোরাইড বা হাইড্রোজেন ক্লোরাইডকে কার্বন ডাইঅক্সাইড সহ পানিতে দ্রুত করা হয় এবং সোডিয়াম ক্লোরাইড দ্বারা সিলিকা হচ্ছে দূরীকরণ করা হয়। বিরামহীন ব্লেন্ডার থেকে উৎপাদিত পদার্থকে 24 ঘন্টা হচ্ছে একটি গর্ত বা ড্রেন বা সাইলোডে রেখে দেওয়া হয়। আর এখান থেকে উৎপন্ন গ্যাস হচ্ছে অপসারিত হয়। তারপর একে কিউরিং করে সরাসরি হচ্ছে দানাদার দানা তৈরি করা হয় বা গ্রানুলেটে প্রেরণ করা হয়। সুপার ফসফেটের দানাগুলোকে গুণমান শুষ্ক কারক বিদ্যুতে প্রেরণ করে হচ্ছে বস্তাবন্দি করে গুদামজাত করে এবং বাজারজাতকরণের জন্য তৈরি করা হয়। ট্রিপল সুপার ফসফেট। সুপার ফসফেটের 3 গুণের অধিক গাঢ়ত্বের ফার্টিলাইজার ট্রিপল সুপার ফসফেট, তারপর টিএসপি বলা হয়। রক ফসফেট বা খনিজ ফসফরাইট খনিজ পদার্থের সাথে অর্থ ফসফরিক অ্যাসিডের বিক্রিয়ায় ট্রিপল সুপার ফসফেট বা টিএসপি তৈরি হয়। এখানে ফসফরাইট খনিজের মূল উপাদান হিসেবে ক্যালসিয়াম ফসফেট এর সাথে ভেজাল রূপে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়ামের লবণ আর ক্যালসিয়াম ফসফেটের সাথে ফসফেট অ্যাসিডের সাথে বিক্রিয়া করে
তিন গুণ মনো ক্যালসিয়াম ফসফেট বা প্রাইমারি ক্যালসিয়াম ফসফেটে পরিণত হয়। আমরা যদি বিক্রিয়া খেয়াল করি যে ফসফরিক অ্যাসিডের সাথে অর্থোফসফরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে প্রাইমারি ক্যালসিয়াম ফসফেট তৈরি করলো। আর এখানে যে ভেজাল থাকে ক্যালসিয়াম ফসফেট, এটা ফসফরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে প্রাইমারি ক্যালসিয়াম ফসফেট তৈরি করে এবং হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করে। ক্যালসিয়াম কার্বন ফসফরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ফসফেট তৈরি করে। সো এখানে ৩ গুণ হচ্ছে ক্যালসিয়াম ফসফেট তৈরি হচ্ছে। এই শিল্পের জন্য কাঁচামাল হলো ফসফেট শিলা, ফসফরিক অ্যাসিড এবং পানি। আমরা নিচে এর প্রবাহ চিত্র দিকে খেয়াল করব। ফসফেট রক, এটা হলো প্রবাহ চিত্র। আমরা ফসফেট রককে শীত গ্রানুলের মধ্যে হচ্ছে পাঠানো হয়। সো গ্রানুল ফসফেট রক হচ্ছে অনির্ভরিত হচ্ছে ফসফরিক অ্যাসিড যোগ করা হয়, গ্রানুলারে বিক্রিয়ায় সংঘটিত হয়। গ্রানুলারে তাপমাত্রা এবং আর্দ্রতা পানি বা স্টিম যোগ করে নিয়ন্ত্রণ করে রাখা হয়। গ্রানুল শেষ হওয়ার পরে হচ্ছে পরিত্যাগকারী প্রান্তের দিকে ঘুরতে থাকে। ফসফরিক অ্যাসিড ছিদ্রযুক্ত উত্তপ্ত জলের মধ্যে সমধারায় যোগ করা হয়। ওকে, আর্দ্র প্রণালীতে ফসফরিক অ্যাসিড যে পানি প্রয়োগ করে আর্দ্র প্রণালীতে ফসফরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এক্ষেত্রে অ্যাসিড পূর্ব তপ্তকারকে ব্যবহার করা হয়। আচ্ছা, গ্রানুলেটগুলোতে ঘূর্ণায়মান শীতকের মধ্যে কারকের মাধ্যমে বায়ু কারণে শীতল করা হয়। শীতল কারক করতে বজ্র গ্যাসকে সাইক্লোনে নেওয়া হয়। সাইক্লোনে ধূলিকণা হচ্ছে জমা হয়। এরপর গ্যাসকে হচ্ছে গ্রানুলেটে পুনরায় হচ্ছে আবার প্রবাহিত করা হয়। ঠিক আছে, শীতক উৎপাদককে ছাঁটার পরে হচ্ছে এটাকে বড় ধরনের বস্তুগুলোকে বিগলিত করে এবং মেহগুলোকে হচ্ছে চূর্ণের সাথে রেখে গ্রানুলেটে নেওয়া হয়। এরপর উৎপাদ বাল্ক স্টোরেজ থেকে 1-3 সপ্তাহ রাখা হয়। যেখানে ফিল্টার করে শীত পরিচালিত করা হয়, বাল্ক স্টোরেজে রাখা হয়, যার ফলে গ্রানুলেটগুলো শক্তি বৃদ্ধি পায় এবং এখানে অ্যাসিড এবং রক এর মধ্যে বিক্রিয়া সংঘটিত হয় এবং ফসফরাস পেন্টাঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়। তারপর এখান থেকে গ্রানুলেট থেকে পরিত্যক্ত গ্যাসকে ঠান্ডা শীতল পানি দ্বারা ওয়াশ করা হয়। ওয়াশ করে সিলিকন ক্লোরাইড বা ক্লোরাইড দ্রবীভূত করা হয়। এভাবে যে উৎপন্ন সারকে বস্তাবন্দি করা হয়, বস্তাবন্দিকে গুদামজাত করা হয় এবং প্রয়োজনে অনুসারে বাজারজাতকরণ করা হয়। এটাই হলো ট্রিপল সুপার ফসফেট তৈরির হচ্ছে প্রক্রিয়া। আমরা সুপার ফসফেট এবং হলো যদি ট্রিপল সুপার ফসফেটকে হচ্ছে আমরা চিন্তা করি, তাহলে এই দুটোর মধ্যে কোনটা অধিক ভালো হিসেবে আমরা চিন্তা ভাবনা যদি করি যে সুপার ফসফেট এবং ট্রিপল ফসফেট, আমরা স্পষ্টতই খেয়াল করি যে সুপার ফসফেটে হচ্ছে ফসফরাস পেন্টাঅক্সাইড ফসফরাস কন্টিনিউটা থাকে 16-20%, কিন্তু সেই ক্ষেত্রে ট্রিপল সুপার ফসফেটে 3 গুণ ফসফরাস পেন্টাঅক্সাইড বা ফসফরাস কন্টিনিউ থাকে, অর্থাৎ যা 42-46% ফসফরাস পেন্টাঅক্সাইড থাকে। সো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ফসফেট শিলার সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় এটি উৎপন্ন সুপার ফসফেট। আবার ফসফেট শিলার সাথে সালফিউরিক অ্যাসিড, ফসফেট শিলার সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় সুপার ফসফেট উৎপন্ন হয়। আর ফসফেট শিলার সাথে হচ্ছে অর্থোফসফরিক অ্যাসিডের বিক্রিয়ায় হচ্ছে ট্রিপল সুপার ফসফেট তৈরি হয়। বাণিজ্যিক সুপার ফসফেটে অবিক্রিয়াকৃত সালফিউরিক অ্যাসিড থাকে যা ক্ষতিকর, তাই তাকে অ্যামোনিয়েশন করতে হয়। সাধারণত অ্যামোনিয়া, ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট দ্বারা অ্যামোনিয়েশন করা হয়। আর ট্রিপল সুপার ফসফেটে এই অ্যামোনিয়েশনের কোনো প্রয়োজন নেই। সার হিসেবে কম ব্যবহৃত হয় সুপার ফসফেট, সার হিসেবে অধিক হারে ট্রিপল সুপার ফসফেট টিএসপি ব্যবহৃত হয়। সুপার ফসফেটের মধ্যে অদ্রবণীয় জিপসাম থাকে, ঠিক আছে, পানিতে দ্রবীভূত হয় না, এই জিপসাম থাকে। ট্রিপল সুপার ফসফেটের মধ্যে কোনো ধরনের অদ্রবণীয়
জিপসাম থাকে না। এই সার মাটিতে ব্যবহার করলে মাটির ক্ষতি হয়। সুপার ফসফেট সার মাটির ক্ষতি করে। ট্রিপল সুপার ফসফেট মাটিতে ব্যবহার করলে মাটির কোনো ক্ষতি হয় না। আমরা এখন পটাশিয়াম তাহলে আমরা দেখলাম যে ট্রিপল সুপার ফসফেট হচ্ছে শুধু ফসফেটের থেকে অধিক ভালো সার। এই প্রশ্নটাও মনে জানলে কারণ হচ্ছে এখানে আমরা দেখব যে সুপার ফসফেটের জিপসাম কন্টেইন করে, এটা হচ্ছে মাটির জন্য ক্ষতিকর, মাটির জন্য ক্ষতি করে। পাশাপাশি ফসফরাস কন্টেইনিং হচ্ছে কম, কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি পটাশিয়াম ট্রিপল সুপার ফসফেটের যদি খেয়াল করি, ট্রিপল সুপার ফসফেটের ফসফরাস কন্টেইনিং হচ্ছে 3 গুণ বেশি, এবং এখানে মাটিকে ক্ষতি করার যে অদ্রবণীয় জীবসাম্য এখানে নেই। সো এই দিক থেকে যদি আমরা বিবেচনা করি, সুপার ফসফেটের তুলনায় ট্রিপল সুপার ফসফেট হচ্ছে অধিক ভালো সার। এখন সার হিসাবে পটাশিয়াম যৌগ, আমরা জানি যে পটাশিয়ামের যে সকল যৌগ সার হিসেবে ব্যবহৃত হয় এগুলোর মধ্যে হচ্ছে যেমন এক পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম সালফেট, এগুলো। আচ্ছা, আমরা প্রথমেই পটাশিয়াম ক্লোরাইড, যুক্তরাষ্ট্রে উৎপাদিত পটাশিয়াম ক্লোরাইড অত্যন্ত উচ্চমানের, এর বিশুদ্ধতা হচ্ছে 98%। বাণিজ্যিকভাবে এটি মেরিট অফ পটাশ, মেরিট অফ পটাশ নামে পরিচিত। পটাশিয়াম ক্লোরাইড বাণিজ্যিকভাবে মেরিট অফ পটাশ নামে পরিচিত। রাসায়নিক গ্যাটে এটি 99.9% পটাশিয়াম ক্লোরাইড থাকে। পটাশিয়াম ক্লোরাইডের শিল্প উৎপাদন, আমরা এটা সিলবানাইল হতে পটাশিয়াম ক্লোরাইডকে হচ্ছে উৎপাদন করা হয়। আর সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইডের ঠান্ডা সম্পৃক্ত দ্রবণ হতে গরম দ্রবণে কম দ্রবণে, কাজেই যখন পানিকে মিশ্রিত লবণে সম্পৃক্ত দ্রবণকে স্ফুটনাঙ্কে হতে অল্প ঠান্ডা করা হয়, তখন হচ্ছে অল্প পরিমাণ কেবল সোডিয়াম ক্লোরাইড ও পটাশিয়াম ক্লোরাইড পৃথক হয়ে পড়ে। ঠান্ডা শেষ দ্রবকে 110°C তাপমাত্রা উত্তপ্ত করা হলে পটাশিয়াম ক্লোরাইড অল্প পরিমাণে সোডিয়াম ক্লোরাইড সহকারে দ্রবীভূত হয়ে যায়। এই দ্রবণকে ভ্যাকুয়ামে যদি 27°C তাপমাত্রায় ঠান্ডা করা হয়, তাহলে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ হতে পৃথক হয়ে পড়ে, পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ হতে পৃথক হয়ে পড়ে, একে থিতিয়ে মানে অধিক্ষেপ করে ফিল্টার করে দ্রুত করে শুকানো হয় এবং চূর্ণ ও চালনির দ্বারা চেলে হচ্ছে গুদামে প্রেরণ করা হয়। সিলভানাইটকে শোধন করে পটাশিয়াম তৈরি করতে বাসানো পদ্ধতি ব্যবহার করা হয়। ঠিক আছে? সো আমরা পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম ক্লোরাইডের বিক্রিয়ার ফলে হচ্ছে এখানে পটাশিয়াম নাইট্রেটটা তৈরি হয়। আমরা বিক্রিয়াটা করে সোডিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে পটাশিয়াম নাইট্রেট এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। পটাশিয়াম সালফেট খনিজ পদার্থ বারকেইটের 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 সাথে বারকেইটের সঙ্গে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেটের সাথে পটাশিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় পটাশিয়াম সালফেট উৎপন্ন হয়। ব্যবহার, পটাশিয়াম সালফেট হচ্ছে তামাক, লেবু জাতীয় মানে সাইট্রাস ফসল বৃদ্ধির জন্য পটাশিয়াম সালফেটকে হচ্ছে ব্যবহার করা হয়। আমরা মিশ্র সার, ঠিক আছে, আমরা চলে এসেছি মিশ্র সার, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম গঠিত সারের মিশ্রণকে হচ্ছে মিশ্র সার বলা হয় বা এনপিকে সার বলে। ঠিক আছে, যেমন সুপার ফসফেট হচ্ছে নাইট্রোজেন সার ও পটাশিয়াম সারের মিশ্রণ। সুপার ফসফেট, নাইট্রোজেন সার ও পটাশিয়াম সারের মিশ্রণ হচ্ছে মিশ্র সার। উদ্ভিদের বৃদ্ধি ও ফল উৎপাদনের জন্য তিনটি মৌলিক যে রাসায়নিক যৌগের প্রয়োজন, তিনটি মৌলিক
রাসায়নিক যৌগের প্রয়োজন হয়। একটা হচ্ছে নাইট্রোজেন, আরেকটা ফসফরাস, আর পটাশিয়াম। তো আমরা জানি নাইট্রোজেন গঠিত যৌগ হচ্ছে গুলো হচ্ছে উদ্ভিদের প্রাথমিক অবস্থায় যে কাণ্ড পত্র বৃদ্ধি করে, আর ফসফরাস গঠিত যৌগগুলো হচ্ছে উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধিকে উদ্দীপ্ত ও ত্বরান্বিত করে এবং শেষের দিকে ফল উৎপাদন হচ্ছে বাড়ায়। পটাশিয়াম যৌগ আলু ও অন্যান্য শস্যে শ্বেতসার কার্বোহাইড্রেট বৃদ্ধির জন্য এদের হচ্ছে প্রয়োজন হয়, পটাশ যৌগগুলো হচ্ছে প্রয়োজন হয়। আমরা আহ, যে জমিতে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের অভাবজনিত হচ্ছে বিরূপ ক্রিয়া, যদি নাইট্রোজেনের অভাব হয়, ফসফরাসের অভাব হয় বা পটাশিয়ামের যদি অভাব হয়, তাহলে কী হতে, কী কী লক্ষণ দেখা যায়? আমরা নাইট্রোজেনের অভাবজনিত লক্ষণ সম্পর্কে জানবো। উদ্ভিদের এক নম্বর হলো উদ্ভিদের পাতা হলুদ বা যে পিঞ্জাল বর্ণ ধারণ করে, একে ক্লোরোসিস বলে। একে বলা হয় উদ্ভিদের পাতা যদি হলুদ বা পিঞ্জাল বর্ণ ধারণ করে, তাহলে একে বলা হচ্ছে ক্লোরোসিস। এটা নাইট্রোজেনের অভাবের কারণে হয়। এই নাইট্রোজেনের অভাবে প্রোটিন সংশ্লেষণ যে এটা কমে যায়, ফলে হচ্ছে কোষের বৃদ্ধি এবং কোষ বিভাজন হচ্ছে কমে যায়। অর্থাৎ নাইট্রোজেনের অভাবে প্রোটিন সংশ্লেষ করে থাকে বলে এর ফলে হচ্ছে কোষের বৃদ্ধি এবং কোষের বিভাজন হচ্ছে কমে যায়। তারপর হচ্ছে পাতার সংখ্যা এবং আয়তন কমে যায়। এই নাইট্রোজেনের অভাব যদি হয়, তাহলে পাতা সংখ্যা কমে যাবে এবং পাতার আয়তন হচ্ছে কমে যাবে। উদ্ভিদের সাধারণ বৃদ্ধি এবং উদ্ভিদ ব্যাহত হবে। সাধারণ যে বৃদ্ধি, এটা ব্যাহত হবে এবং উদ্ভিদ খর্বা আকৃতির হয়ে থাকে, অর্থাৎ উদ্ভিদগুলো ছোট ছোট আকৃতির হয়ে থাকে। নাইট্রোজেনের অভাব পূরণের জন্য আমরা ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট সার জমিতে হচ্ছে প্রয়োগ করতে পারি। পটাশিয়ামের অভাবজনিত লক্ষণ, আমরা পটাশিয়ামের অভাবে সালোক সংশ্লেষণের হার কমে যায়। ঠিক আছে, আমরা সালোক সংশ্লেষণ তো জানি যে গাছগুলো হচ্ছে মাটির শিকড়ের সাহায্যে পানি শোষণ করে এবং পাতার সাহায্যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তো পানি, কার্বন ডাইঅক্সাইড, পাতার যে সবুজ পাতার যে ক্লোরোফিল থাকে, ওই ক্লোরোফিল প্রেজেন্সে হচ্ছে গ্লুকোজ তৈরি করে। ঠিক আছে, এই যে প্রক্রিয়াটা কেবল সালোক সংশ্লেষণের ভাগ, ঠিক আছে, এবং অক্সিজেন তৈরি হয়, যেটা আমাদের জন্য প্রয়োজন, মানুষের জন্য প্রয়োজন। অর্থাৎ পটাশিয়ামের অভাবে এই সালোক সংশ্লেষণের হারটা কমে যাবে, ফলে উদ্ভিদের বৃদ্ধির হ্রাস পায়, পাতার রং হারিয়ে ফেলে ও ঝরে যায়। ফলে উদ্ভিদের বৃদ্ধিটা কমে যায়, পাতার রং হারিয়ে ফেলবে এবং ঝরে পড়ে। দুই, দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় বিক্ষিপ্তভাবে এবং একবর্তী উদ্ভিদের পাতায় কিনারে বা হচ্ছে অগ্রভাগে ক্লোরোসিস দেখা যায়। ক্লোরোসিস মানে মনে আছে তো? ক্লোরোসিস মানে তো পাতা হলুদ হয়ে যাওয়া কিংবা এই ক্লোরোসিসটা দেখা দেবে। এবং ৩ নাম্বার হলো ভুট্টা উদ্ভিদের, ভুট্টা, ধান প্রভৃতি ফসলি যে উদ্ভিদ, এদের কাণ্ড হচ্ছে দুর্বল হবে, সহজে বাতাসে দিয়ে পড়বে, কাণ্ড দুর্বল হয়ে যায় এবং মূল প্রচলনকারী জীবাণু আক্রান্ত হয়। মূল প্রচলনকারী যে জীবাণু আছে, ওই জীবাণুগুলো দিয়ে এটি আক্রান্ত হয়, ফলে উদ্ভিদ সহজে ডলে পড়ে, ফলে উদ্ভিদটা সহজেই ডলে পড়ে। সো ফলে আমাদের ফসলের ক্ষতি হয়। তো পটাশিয়াম অভাব পূরণের জন্য মিউরেট অফ পটাশ ব্যবহৃত হয়। পটাশিয়ামের অভাব পূরণের জন্য মিউরেট অফ পটাশ ব্যবহৃত হয়। ফসফরাসের অভাবজনিত লক্ষণ, যদি ফসফরাসের অভাব হয়, তাহলে আমরা যে সিমটমগুলো গাছে লক্ষ্য করতে পারি, এক হচ্ছে কি পাতা লোহিত বেগুনি বর্ণে পরিণত হয়, পাতাগুলো লোহিত বেগুনি বর্ণে পরিণত হয়। দুই, পাতা ফুল ফল অপরিণত অবস্থায় ঝরে পড়ে, পাতা ফুল ফল অপরিণত অবস্থায় ঝরে পড়ে। মূলের বৃদ্ধি ব্যাহত হয়, মূল এবং প্রোটিন সংশ্লেষণ কমে যায়। প্রোটিনের যে সংশ্লেষণ হয়, এটা হচ্ছে কমে যায় এবং উদ্ভিদের জীবনচক্র অনির্দিষ্ট হয়ে পড়ে। উদ্ভিদের যে জীবনচক্রটা আছে, অর্থাৎ যতদিন জীবিত থাকার কথা ছিল
এতদিন হয়তোবা জীবিত থাকে না, তখন তার এই জীবনচক্রটা হচ্ছে কমে এসে ব্যাহত হয়। আমরা ফসফরাসের অভাব পূরণ করার জন্য টিএসপি এবং এসপি মানে ট্রিপল সুপার ফসফেট বা সুপার ফসফেট আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এই সার ব্যবহার করলে উদ্ভিদের জন্য উপকার হচ্ছে, কিন্তু এই সারকে যদি আমরা অতিরিক্ত পরিমাণে যদি ব্যবহার করি, তাহলে অতিরিক্ত সার কিন্তু পরিবেশের উপরে দারুণ প্রভাব সৃষ্টি করে। ঠিক আছে? সো আমরা অতিরিক্ত সার পরিবেশের বিভিন্ন প্রকার দূষণ ঘটায়, যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদ ও মানুষের উপর ক্ষতিকর প্রভাব তৈরি করে। আমরা যেমন পানি দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ প্রক্রিয়া তৈরি করে। এরকম পানি দূষণ কিভাবে হয়? আমরা জানি যে পানির অপর নাম জীবন। খাল, বিল, সমুদ্র, নদী, নদ নদী, সমুদ্র হলো পানির প্রধান উৎস। মাটিতে অতিরিক্ত সার প্রয়োগের ফলে কিছু পরিমাণ সার মাটিতে অব্যবহৃত অবস্থায় আনইউজড অবস্থায় থেকে যায়। এভাবে অব্যবহৃত সার বর্ষাকালে বৃষ্টির পানির সাথে মিশে খাল, বিল, নদ নদী ও সমুদ্রে এসে পতিত হয়। ফলে খাল, বিল, নদ নদী, সমুদ্রের পানি দূষিত হয়। অতিরিক্ত পানি দূষণের ফলে মাছ ও অন্যান্য জলজ উদ্ভিদ প্রাণী এর ব্যাপক ক্ষতিসাধিত হয়। ফলে খাদ্য শৃঙ্খলে বিশৃঙ্খলতা দেখা দেয়, যার প্রভাবে মানুষ সহ গরু, ছাগল ও অন্যান্য জীবজন্তুর মধ্যে বিভিন্ন প্রকারের রোগ সৃষ্টি হয়। মাটি দূষণ, অতিরিক্ত সার ব্যবহারের ফলে মাটি দূষণ ঘটে। মাত্রাতিরিক্ত সার ব্যবহারের ফলে অল্প পরিমাণ সার মাটিতে অব্যবহৃত রূপে থেকে যায়। এই অব্যবহৃত সার মাটিতে বিদ্যমান বিভিন্ন প্রকার উপকারী ব্যাকটেরিয়া মেরে ফেলে। ফলে মাটির উর্বরতা শক্তি ধীরে ধীরে কমে যায়। এক পর্যায়ে ওই মাটিতে আর কোনো ফসল উৎপাদন সম্ভব হয় না। ফলে আমাদের খাদ্য জালে বিশৃঙ্খলতা দেখা দেয়। এতে আমাদের পরিবেশের উপর ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয়। বায়ু দূষণ, পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বায়ু। মাত্রাতিরিক্ত সার প্রয়োগের ফলে কিছু পরিমাণ সার বায়ুর সাথে মিশে বায়ু দূষণ সৃষ্টি করে। বায়ু দূষণের ফলে গ্রিন হাউস প্রভাব দেখা দেয়। ফলে আমাদের স্বাভাবিক জীবনযাপন বিপর্যস্ত হয়ে পড়ে। আমরা জানি যে হচ্ছে গ্রিন হাউস ইফেক্টের ফলে হচ্ছে আমাদের টেম্পারেচার বেড়ে যায়। যদি টেম্পারেচার যদি বেড়ে যায়, তাহলে হচ্ছে ব্যাপক হারে হচ্ছে ক্ষতি হয়। আমরা এগ্রিকালচারাল কেমিস্ট্রিতে যে রসায়নের অবদান একটু আলোচনা করি। আমরা মোটামুটি সার শিল্প শেষ করলাম। ড্যাপটাও করবে, ড্যাপটাও ব্যবহার ভালো। ড্যাপ বিদ্যমান নাইট্রোজেন সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারে। আর ড্যাপ হলো নাইট্রোজেন, ফসফেট, সালফারের সময় একটা সুষম সার। ড্যাপের ব্যবহার করলে গাছের কাণ্ড ও পাতার বৃদ্ধি সমানভাবে হয়। ড্যাপ মাটির উপকারী প্রকারগুলো বৃদ্ধি করে। যাই হোক, আমরা ড্যাপ চাষের পূর্বে প্রয়োগ করলে মাটির নিচে থাকা জমিতে আগাছা কম হয় এবং ফলে শ্রম এবং অর্থ দুটোই সাশ্রয়। যাই হোক, আমরা কৃষি রসায়নের অবদান সম্পর্কে একটু বলে এই আজকের ক্লাস শেষ করব। যে রসায়নের যে শাখায় কৃষির রসায়নের জৈব উৎস গঠন প্রকৃতি ধর্মাবলী এদের প্রয়োগের সুবিধা অসুবিধা ফর্মুলেশন এইসব যে আলোচনা করা হয়, তা থেকে কৃষি রসায়ন বলা হয় আমরা জানি। তো এই কৃষি রসায়নের ফলে আমাদের প্রয়োজনীয় যে সার জমির জন্য এটা আমরা পাই। জমির সাহায্যে আমরা সার ব্যবহার করে ফসল উৎপাদন বাড়াতে পারি। আমরা কৃত্রিম ফাইটোহরমোন আবিষ্কার করে তারপর সম্পর্কে জানতে পারি। কৃষি রসায়নের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক নাইট্রোজেন উৎপাদন, নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেন চক্র, কার্বন চক্র এবং অক্সিজেন চক্র, জীব ভূ রাসায়নিক চক্রের গুরুত্ব
কৃষি রসায়নের অবদান। বিভিন্ন প্রকারের যে অত্যাবশ্যকীয় উপাদান কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি উৎস এবং কাজ ও প্রভাবজনিত লক্ষণগুলো আলোচনা করে কৃষি রসায়নের ব্যাপক একটি অবদান। এবং এই আলোচনার মাধ্যমে হচ্ছে এই অভাবগুলোর উপর আলোচনা করে এবং কোন পদার্থ কোন সার প্রয়োগ করলে হচ্ছে কৃষির অভাবগুলো দূর হবে, এগুলো কৃষি রসায়ন ব্যাপকভাবে আলোচনা করে। সব কৃষি রসায়নে ব্যাপক অবদান রয়েছে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হয়, কৃষির একটা বিশেষ গুরুত্ব বহন করে। তো আজকে এ পর্যন্ত, এবং তোমাদের সবাইকে কৃষি রসায়ন বিষয়ে ভালো মার্কস পাওয়ার জন্য, ভালো করে পরে জ্ঞান অর্জন করার জন্য তার আহ্বান জানিয়ে এখানে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।